শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প নাকেশ্বর। এক রাজার এক মেয়ে ছিল। রাজকন্যা দেখতে খুবই সুন্দর, তাই তার একটু অহংকারও ছিল। যেহেতু একই মেয়ে, তাই রাজা রানীর বড্ড আদুরের। ছোট থেকেই তার সমস্ত বায়না আবদার মেনে নিতেন তারা। যখন সে বড় হয়ে উঠল, তখন এই আবদারগুলো বেশিরভাগ সময় অন্যায় আবদার হয়ে যেত। রাজা রানীর অপছন্দ হলেও অশান্তির ভয়ে সব মেনে নিতেন, কিছু বলতে পারতেন না। বুঝিয়েও কোনো লাভ হতো না, তাই রাজকন্যা ধরাকে সরাজ্ঞান করতেন। কাউকে সম্মান দিতেন না, নিজের ইচ্ছা যা হতো তাই করতেন এবং সবাইকে সেটা করতে বাধ্য করতেন। রাজকন্যা এখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাই রাজা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে বসলেন। অনেক ভালো ভালো রাজপুত্রের ছবি তাকে দেখানো হলো। রাজকন্যা হেসেই উড়িয়ে দেয়। কেউ কালো, কেউ তো একটু বেটে, না কারো চোখ ছোট, না কারো নাক বেশি বড়, এই সব নানা অজুহাত দেখাতেন, তাই সব বাতিল করে দিতেন। শেষে রাজা বিরক্ত হয়ে স্বয়ম্বর সভার আয়োজন করলেন। বললেন, এখানেই রাজকন্যা রাজপুত্র পছন্দ করবেন আর তক্ষুনি বিয়ে দিয়ে কন্যা বিদায় করা হবে। এই ভেবে বিরাট স্বয়ম্বর সভার আয়োজন করা হলো। পৃথিবীর কোনো রাজা রাজপুত্র বাদ গেলেন না। ধনী বলো, সুন্দর বলো, বিদ্বান বলো, যোদ্ধা বলো, কোনো গুণেই কেউ কিন্তু কম না। পাত্ররাও ভাবছেন, এমন সুন্দর রাজকন্যা পেলে তো বেশ ভালোই হয়। সেই মতো সভার দিন সবাই সেজে গুজে এলেন। এদিকে রাজকন্যাকেও খুব সুন্দর করে সাজিয়ে স্বয়ম্বর সভায় আনা হলো। রাজকন্যা তো এক একজনের সামনে গিয়ে দাঁড়ান আর খিলখিল করে হাসেন আর সামনেই বলেন। কেউ মোটা তাকে বলেন মোটা, কেউ রোগা তাকে বলেন তালপাতার সেপাই, কারোর চোখ টেরা, মোটাকে নাম দিলেন ঢাকাই জ্বালা, রোগাকে নাম দিলেন তালপাতার সেপাই, আর কালোকে নাম দিলেন কালা কার্তিক। এরকম নানান রকম কথা বলছেন আর হেসে লুটোপুটি। রাজপুত্রদের তো লজ্জায় অপমানে মাথা হেট হয়ে গেল। একজন কম বয়সী রাজপুত্র, নাকটা তার একটু লম্বা, তাকে দেখে রাজকন্যা তো হেসে কুটি কুটি। শেষে বললেন, মা গো, ঠিক যেন টিয়া পাখি, না ঠোকরালেই বাঁচি। সেই রাজপুত্রের মুখ রাগে লাল হয়ে গেল। রাজকন্যা তাকে নাম দিলেন নাকেশ্বর। সেই থেকে তিনি নাকেশ্বর নামেই পরিচিত হলেন। দেশ বিদেশের সকলের সামনে নিজের মেয়ের এই ব্যবহারে রাজা লজ্জায় একেবারে মরে গেলেন। তিনি রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললেন, তোমার যেমন অহংকার তেমনি শাস্তি পাবে। কাল সকালে আমার প্রাসাদের বাইরে প্রথম যে ভিখারি আসবে তার সঙ্গেই আমি তোমার বিয়ে দেব। রাজকন্যাও রাজার এই কথাকে গুরুত্বই দিলেন না। ভাবলেন, বাবা তো এই মুখের কথা বলেছে। কিন্তু পরদিন সত্যি সত্যি এক ভিখারি বৈরাগী ভিক্ষে চাইতে আসতেই তার হাতে রাজকন্যাকে দান করলেন। রাজকন্যা বহু বাধা দেবার চেষ্টা করল, কিন্তু রাজা সেদিকে কর্ণপাত না করে পুরুত ডেকে রাজকন্যার সঙ্গে সেই ভিখারির বিয়ে দিয়ে দিলেন। কিন্তু রাজপ্রাসাদে তাদের রাখলেন না। রানীকে বললেন, মেয়ের বিদায়ের ব্যবস্থা করো। রাজকন্যার হাজার চোখের জলেও রাজা কিন্তু সেদিন গললেন না। কাজেই বৈরাগীর সঙ্গে রাজকন্যাকেও রাস্তায় বেরিয়ে যেতে হলো, হাঁটতে হলো। বৈরাগী গান করতে করতে আগে আগে চলে, রাজকন্যা পেছন পেছন কাঁদতে কাঁদতে চলেন। রাজকন্যার রাজ্য ছাড়িয়ে বহু দূর হাঁটতে হাঁটতে এই যে কোন জায়গায় এসে তারা দাঁড়ালেন বোঝা দায়। বিরাট ধান ক্ষেত সামনে। এদিকে রাজকন্যার তো হাঁটা একেবারেই অভ্যেস নেই, দু পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, পায়ে ফোসকা পড়েছে,
রাজকন্যা কত বললেন, সে আর হাঁটতে পারছে না। কিন্তু ভিখারি বৈরাগী তো রাজকন্যার কোনো কথাই কানে তুলল না। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখে দারুণ সুন্দর এক শহর। চারিদিক কি পরিষ্কার, কি সুন্দর, কত সুন্দরভাবে সাজানো। তার বাবার রাজ্য এত সুন্দর না। বৈরাগী একজনকে জিজ্ঞেস করলো, এ রাজ্য কার গো? সে বলল, মা জানো না, এ তো নাকেশ্বর রাজার রাজ্য। রাজা নাকেশ্বরের প্রাসাদ যেন ইন্দ্রপুরী। রাজকন্যা এত সুন্দর রাজপ্রাসাদ দেখে হাঁ হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। ভাবলেন, এ কি সেই নাকেশ্বর রাজা যাকে তিনি উপহাস করে নাকেশ্বর নাম দিয়ে রেখেছিলেন? কি ভুলই না করেছেন নাকেশ্বরকে বিয়ে না করে। খুব আফসোস হলো, কিন্তু এখন তো এসব ভেবে কিছু করার নেই। শেষে তারা এক মাঠের এক প্রান্তে একটা ভাঙা কুড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। রাজকন্যা বললেন, এ আবার কি, গরুর গোয়াল নাকি? এখানে কি হবে? বৈরাগী হেসে বললেন, না না, এ তো আমার বাড়ি, এখানেই তোমায় থাকতে হবে। ঢুকে দেখে কি নোংরা, অন্ধকার, ভাঙা চোরা ঘর, জানলাও নেই। নিচু হয়ে ঘরে ঢুকতে হচ্ছে। এত পথ হেঁটে রাজকন্যার জল তেষ্টা পেয়ে গেছিল, খিদে পেয়ে গেছিল। কি খাবো জিজ্ঞেস করতে বৈরাগী বলল, খাবে? আগে বাইরে থেকে জল এনে উনুন ধরিয়ে চাল ডাল ফুটিয়ে রান্না করে নাও, তারপর তো খাবে। রাজকন্যার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তো বাড়িতে উটুটি নাড়তেন না, রান্না করা তো দূরস্থ, উনুন ধরাতেও জানেন না। বৈরাগীকে বলতে বৈরাগী হেসে বলল, শিখে নাও, এখন থেকে বাড়ির কাজ তোমায় করতে হবে। আমি তো সারাদিন পথে ঘুরে ঘুরে ভিক্ষে করে সন্ধেবেলায় বাড়ি ফিরব। রাজকন্যা তো বাইরে থেকে জলও টেনে আনতে পারছেন না, উনুন ধরাতে পারছেন না। এসব অভ্যেস কি তার আছে? পা ছড়িয়ে রাজকন্যা কাঁদতে বসলেন। কি হবে, সে তো রাজকন্যা, এসব কাজ কি তার মানায়? এসব কাজ কি কোনোদিন সে করেছে? খিদের জ্বালায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। বৈরাগী রেগে বলল, এত বড় হয়েছ, একটা কাজ শেখনি? তুমি তো দেখি খুব অকর্মা। বৈরাগী সেদিন সব করে দিল, বলল, আজকে আমি তোমায় সব দেখিয়ে দিচ্ছি, শিখে নাও, এগুলো কিন্তু তোমাকেই করতে হবে। পরদিন ভোরবেলায় রাজকন্যাকে ঠেলে তুলে দিল বৈরাগী। এত ঘুম কিসের? কাজকর্ম পড়ে আছে, কে করবে? কিন্তু রাজকন্যা তো কিছুই জানেন না। তখন বৈরাগী বললেন, ঠিক আছে, আমি কয়েকদিন তোমায় সব কাজ দেখিয়ে দিচ্ছি। রান্না করা, বাসন মাজা, জামা কাচা কিভাবে করতে হয় সব বৈরাগী দেখিয়ে দিল। তারপরে একদিন রাজকন্যাকে রাঁধতে বলল। রোজই আলু সেদ্ধ আর ভাত রাজকন্যার গলা দিয়ে কিন্তু আর নামছে না। যাই হোক, প্রথম দিনই ভাত পুড়িয়ে দিল। বৈরাগী তাই চুপ করে খেয়ে নিল, কিন্তু রাজকন্যার তো গলা দিয়ে নামছে না। এখন মনে হচ্ছে, কেন বাবার কথা শুনলাম না, কেন অমন অসভ্যতাম করলাম। রাজকন্যার কান্না আর থামছে না, কিন্তু তাতে বৈরাগীর কিচ্ছু যায় আসে না। বৈরাগীর মতে সে আর এখন রাজকন্যা নেই, তাই কোনো রকম হুকুম চলবে না, নিজের মতো কাজ করা চলবে না। এখন সে একজন সাধারণ নারী, তাকে সব কাজ শিখতে হবে। জীবনে তো কিছু কাজ শিখতে হবে এবং কাজ করতেও হবে, এই মতে বৈরাগী বিশ্বাস করে। সেই জন্য রাজকন্যার কোনো কথা সে শুনল না। আগে যেমন রাজকন্যা যা বলতো সকলকে তাই করতে হতো, এখন সেটা উল্টে গেছে। এখন বৈরাগী যা বলে রাজকন্যাকে তাই করতে হয়। রাজকন্যার এমন রান্না দেখে বৈরাগী বলল, তোমার দ্বারা রান্না বান্না হবে না, এবার থেকে তুমি রোজগার করে আনবে, আমি বাড়ি সামলাবো। এই বলে জঙ্গল থেকে অনেকগুলো বেত এনে দিয়ে বলল, এটা দিয়ে ঝুড়ি বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসবে। সে তো রাজকন্যা ভালো পারে না। যাই হোক, টেরা বেঁকা যেমন পারলো তেমনি ঝুড়ি বানালো। বেচারি রাজকন্যার কোনো দাপটি বৈরাগীর সামনে কিন্তু টিকলো না। অত অহংকার সব ধুলোয় মিশে গেল। সেই ঝুড়ি
নিয়ে সাধারণ ছেঁড়া শাড়ি পরে বাজারের এক কোনায় গিয়ে বসলো। মুখ লুকিয়ে রাখলো, যদি কেউ চিনে ফেলে, যদি নিজের রাজ্যের কেউ দেখে ফেলে তাহলে তো লজ্জার শেষ নেই। কিন্তু আশ্চর্য, 1 পয়সার ঝুড়ি সবাই 4 পয়সায় কিনে নিয়ে গেল। এইভাবে রাজকন্যা রোজ ঝুড়ি বানিয়ে বাজারে বসেন। সব ঝুড়ি তার বিক্রি হয়ে যায় বেশি দামে। কিন্তু একদিন হঠাৎ কোথা থেকে একটা লোক ঘোড়া ছুটিয়ে এসে সেই ঝুড়িগুলোর ওপর দিয়ে ছুটে চলে গেল, সব ভেঙে দিয়ে গেল। রাজকন্যা তো তাই দেখে কাঁদতে বসলেন। হায় হায়, এখন কি হবে? খালি হাতে বাড়ি ফিরবে কি করে? বৈরাগীকে কি বলবে? বেচারি রাজকন্যা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। বৈরাগী বলল, কেন রাস্তার মাঝে বসেছিলে? একটু সরে বুঝতে পারলে না? যাই হোক, তোমার জন্য আমি একটা কাজ ঠিক করে রেখেছি। আর তোমায় ঝুড়ি নিয়ে বাজারে বসতে হবে না। কাল থেকে রাজার বাড়ি গিয়ে কাজ করবে। রাজকন্যা জিজ্ঞেস করলেন, কি কাজ? বৈরাগী বলল, কি কাজ আবার? বাসন মাজার কাজ। আর কি কাজ তুমি পারো? তোমার দ্বারা কি কোনো কাজ হয়? রাঁধতেও তো পারো না। যাই হোক, রাজার মেয়ে এখন রাজা নাগেশ্বরের প্রাসাদে বাসন মাজার ছি। যতটা পারে নিজেকে লুকিয়ে রেখে কাজ করে। রাজা নাগেশ্বরের সামনাসামনি যাতে না হতে হয় সেই দিকে সব সময় খেয়াল রাখে। যাই হোক, দুবেলা রাজবাড়ির খাবারও জোটে, বাড়ির জন্য কিছু খাবার নিয়েও আসতে পারে। এখন আর রাজকন্যার কোনো অহংকার নেই। সবার সঙ্গে হেসে কথা বলেন, কথাও কম বলেন। আগের সেই দেমাক দাপট এখন একদমই নেই। বৈরাগীকেও বাড়ির কাজ করতে দেন না, যতটা পারেন নিজে কাজ করেন। রাজকন্যার বেশভূষা ছেড়ে এখন সে অতি সাধারণভাবেই থাকতে অভ্যস্ত। পুরনো কথা ভাবলে তার এখন লজ্জাই লাগে। একদিন রাজবাড়িতে খুব উৎসব। এই দেখে ভাবে, আজকে কিসের উৎসব? জানতে পারে নাগেশ্বরের বিয়ে আজ। সারা প্রাসাদ সুন্দর করে সাজানো হয়েছে। সারা প্রাসাদ নানান সুন্দর ফুল দিয়ে, ঝাড় লণ্ঠন দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। তার পুরনো দিনের কথা মনে পড়ছে। বিয়ের আগে রাজপ্রাসাদে যখন সে থাকতো, তাদের প্রাসাদে যখন উৎসব লাগতো, তখনের কথা তার সমস্ত মনে পড়ে যাচ্ছে। এদিকে তার খুব ইচ্ছা হচ্ছে, দেখি তো এদের বিয়ের অনুষ্ঠান হয় কিভাবে, বিয়ের জায়গাটা কিভাবে সাজিয়েছে। এই ভেবে সমস্ত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটা অন্ধকার জায়গা দেখে দরজার কোণায় দাঁড়িয়ে থাকলো। অন্য কাজের মেয়েরা তাকে খুব টিটকিরি মারতে লাগলো। কি রে, তোর একটা ভালো শাড়িও জুটলো না? একটু গয়নাও নেই তোর? দেখো মেয়ের কি আহ্লাদ, এমন ভিখিরির মতো সেজে রাজার বিয়ে দেখার শখ হয়েছে, ইত্যাদি নানা রকম কথা শোনাতে লাগ। রাজকন্যা ভাবলো, সত্যি তো, এমন ময়লা শাড়ি কাপড় পরে আসা উচিত হয়নি। নিজের প্রতি লজ্জা ঘেন্নায় সে ফিরে যাচ্ছিল। হঠাৎ কে যেন হাত ধরে টেনে বিয়ের আসরের সামনে নিয়ে এলো। ভয়ে তার প্রাণ উড়ে যাচ্ছে। আঁচলে বাঁধা খাবার সব ছড়িয়ে গেল। চারিদিকে হাসির রোল। রাজকন্যা লজ্জায় দুঃখে কাঁদতে লাগলো। মনে হচ্ছে, হায় হায়, কেন মরে গেলাম না। তাই সে হাত ছাড়িয়ে পালাতে গেল, কিন্তু কেউ তো তার হাত খুব জোরে ধরে আছে। তাকিয়ে দেখে রাজা নাগেশ্বর মিটিমিটি তাকিয়ে হাসছে। রাজকন্যা অবাক হয়ে তাকিয়ে আছেন। রাজা বলল, আমিই বৈরাগী। তোমার অহংকার ভাঙার জন্য এতদিন আমি বৈরাগী ভিখিরি হয়ে তোমার প্রতি কঠোরতা দেখিয়েছি। এখন তুমি ভালো হয়ে গেছো, সব রকম কাজ শিখেছো, সব কাজকেই সম্মান দিতে শিখেছো। এখন থেকে এই রাজপ্রাসাদে আমার রানী হয়ে থাকবে। রাজকন্যা কাঁদতে কাঁদতে নাগেশ্বরের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন। নাগেশ্বর বলল, এবার থেকে অন্দরমহলে তুমি থাকবে। এই অন্দরমহলে সব দায় দায়িত্ব তোমার। তোমার সব অহংকার ভেঙে গেছে। এখন তুমি আমার রানী হবার উপযুক্ত হয়েছ। আমি এখন থেকে বাইরের কাজ দেখব, তুমি এবার থেকে অন্দরমহলের কাজ সামলাবে। যাও, ভেতরে গিয়ে ভালো জামা কাপড় পরে এসো। এক্ষুনি অন্যান্য রাজ্যের রাজা রানীদের সঙ্গে তোমার মা বাবাও আসবেন।
আজ তোমায় দেখে তারাও খুব খুশি হবেন। রাজকন্যা বললেন, ঠিকই, তাদের কাছেও আমি অপরাধ করেছি, তাদের কাছেও আমায় যে ক্ষমা চাইতে হবে।